প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সবাইকে আজকের অধিবেশনে স্বাগত জানাই। আমরা বিগত ক্লাসগুলিতে বিন্যাসের উপর যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলি আমরা সব কটা সূত্রের প্রমাণ আমরা দেখেছি এবং তার উপর প্রয়োগও আমরা দেখেছি। অর্থাৎ আমাদের সিলেবাসে যে বিষয়গুলি রয়েছে বিন্যাসের সবগুলি সূত্রে কিন্তু আমরা প্রমাণ সহ প্রয়োগ দেখেছি। তো আজকে এই সবগুলি প্রমাণ ভিত্তিতে আমরা সূত্রগুলিকে আরও কিছু সমস্যা সমাধানে প্রয়োগ করতে যাব। তো আমরা একটু রিভিউ করি বিষয়টা। আমরা বিন্যাস যখন পড়েছিলাম সূত্রগুলি, এখানে এই কয়টা সূত্র ছিল: এন পি আর ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টরিয়াল মাইনাস আর ফ্যাক্টরিয়াল এন, অর্থাৎ এখানে ছিল এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুর বিন্যাস বিভিন্ন বস্তুর। এখানে এন সংখ্যক বিভিন্ন বস্তুর সবগুলিকে নিয়ে বিন্যাস। এটা ছিল এন সংখ্যক বস্তুর মধ্যে যদি পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক আরেক জাতীয় এবং আর সংখ্যক আরেক জাতীয় থাকে, তাহলে সবগুলির বিন্যাস হলো ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টরিয়াল পি ফ্যাক্টরিয়াল কিউ ফ্যাক্টরিয়াল আর। অর্থাৎ যে বস্তুগুলি যতবার রিপিট হয়েছিল তাদের ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা ভাগ করেছিলাম। এটা এন টু দি পাওয়ার আর। এটা ছিল যে যদি এন সংখ্যক বস্তু থেকে যে কোনো বস্তু আর বার পর্যন্ত রিপিট হয় তাহলে আমরা কত উপায়ে বিন্যাস করতে পারি, এন টু দি পাওয়ার আর। এটা ছিল বৃত্তাকার বিন্যাস। বৃত্তাকার রাস্তায় একটা বস্তুকে কমাই ফেলে তার সাপেক্ষে বাকিগুলিকে সাজাতে হয়। এন সংখ্যক বস্তুকে ফ্যাক্টরিয়াল মাইনাস ওয়ান উপায়ে আমরা সাজাতে পারি। আবার আরেকটা বিষয় ছিল এমন যে বৃত্তাকারে এন সংখ্যক বস্তুকে সাজাবো আমরা যদি দুই দিক থেকেই তার পৃষ্ঠগুলি দেখতে সেম হয়। অর্থাৎ গলার হাত দিয়ে আমরা উদাহরণ দিয়েছিলাম, তাহলে দুই দিক থেকে দেখতে সেম হলে আবার ফ্যাক্টরিয়াল টু দিয়ে ভাগ। তো আমরা এই গত ক্লাসে দুটি হোম টাস্ক দিয়েছিলাম। আগে এই দুটি হোম টাস্ক আমরা একটু ডিসকাস করি, তোমরা করতে পারছো কিনা। তোমাদেরকে আমি আডমিট করলাম, তোমরা এটাতে পার্টিসিপেট করবা। যারা সমস্যা সমাধান করতে পারছো তারা, এবং যারা সমস্যা সমাধান করতে পারো নাই তারাও কিন্তু দেখে নিবে এখান থেকে যে কীভাবে সমস্যাগুলি সমাধান হয়েছিল। তো প্রথম প্রশ্নটি ছিল ইঙ্ক। কোয়েশ্চেন 1, ইঙ্ক শব্দটি সবগুলি বর্ণ ব্যবহার করে কতগুলি শব্দ তৈরি করা যায়? আবার যে শব্দগুলি আমরা পাবো এখানে, শব্দগুলির তিনটা বর্ণ লিখতে যদি তিনটা ভিন্ন ধরনের কালি ব্যবহার করি তাহলে কতগুলি রং বিন্যাস দেখতে পাওয়া যাবে। থার্ড পার্ট ছিল এটা, যে যদি শব্দগুলির তিনটি বর্ণ লিখতে তিন রঙের কালির যে কোনো কালিকে যে কোনো সংখ্যকবার আমরা ব্যবহার করি তাহলেও কয় ধরনের রং বিন্যাস আমরা শব্দগুলিতে দেখতে পাবো। আর যারা সমাধান করতে পেরেছো তারা একটু পার্টিসিপেট করো। হ্যাঁ, প্রথম বলো যে এই শব্দটা থেকে সবগুলি বর্ণ ব্যবহার করে কতগুলি শব্দ তৈরি করা যাবে? ফ্যাক্টরিয়াল 3, মোট শব্দ ফ্যাক্টরিয়াল 3, এটি 6টা। হ্যাঁ, থ্যাংক ইউ। এই প্রশ্নের উত্তরটা হয়েছে। দ্বিতীয় সেকশনটা, যে যদি আমরা 6টা শব্দ পাই, 6টা শব্দের 3টা বর্ণ লিখতে যদি 3 ধরনের ভিন্ন কালি ব্যবহার করি তাহলে কতগুলি রং বিন্যাস দেখতে পাবো? বলো। 6 রং বিন্যাস, আমি বিস্তারিত লিখলাম না। রং বিন্যাস সমান 6 কত? 3 ফ্যাক্টরিয়াল 3। আর ফ্যাক্টরিয়াল 3 কেন? যে 3টা রং আমি 3টা বর্ণের মধ্যে ব্যবহার করব, যাতে কোনো রং আমরা একাধিকবার নিব না। তাহলে 3টা থেকে 3টাই নিয়ে ফ্যাক্টরিয়াল 3 আকারে রং করা যায়। তাহলে উত্তর আছে 36। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এই সেকশনটি হলো। অন্য কেউ একটু পার্টিসিপেট করে দেখি যে থার্ড পার্ট যেটা ছিল, যদি আমরা 3টা বর্ণের যে কোনো বর্ণ লিখতে 3 ধরনের কালির যে কোনো কালি যে কোনো সংখ্যকবার আমরা ইউজ করতে পারি, তাহলে ওই রং বিন্যাসটা আসবে, এই রং বিন্যাসটা আসবে যে কোনো কালি যে কোনো সংখ্যকবার
ব্যবহার করে যদি আমরা কাজটা করে দিলে 6 ইন্টু 2 কিউব। 2 কিউব কেন? আমার কালি আছে তিনটা বর্ণে আমি ব্যবহার করব। তো যে কোনো কালিকে যে কোনো সংখ্যক বার ব্যবহার করব। তাইলে একটা বর্ণ লিখতে গিয়ে আমি কিন্তু 3 ধরনের কালার ইউজ করতে পারি। এরকম আছে 3টা বর্ণ। তাহলে বিষয়টা কি হবে? অন্য কেউ বলো, এই 66 বোধহয় হলো না, চিন্তা করো। তাহলে 3টা কালি আমি 3বারই ইউজ করতে পারি। এই ফর্মুলাটা একটু দি পাওয়ার আর যে কোনো বস্তু 8 সংখ্যক বার পর্যন্ত পুনরাবৃত্তি হতে পারে। তাহলে 3টা বস্তু 3বার পর্যন্ত পুনরাবৃত্তি হতে পারে। 3 কিউব, ঠিক কিনা দেখো। তাহলে আমার উত্তর আসলো 6 গুণন 27, 6 সাথে 42, 27 2, 6 দুগুণে 12 2 16। তাহলে 162 উপায়ে রং করা যাবে। এবং এখানে কিন্তু অপশন তোমার বেড়ে গেল, এখানে ছিল 36টা, এখানে 162টা। বেড়ে যাওয়ার কারণ হলো যে তোমার যে কোনো কালি যে কোনো সংখ্যক বার ব্যবহার করার তুমি সুযোগ পাও। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম 1 নম্বর প্রশ্নের উত্তরটি পুরোপুরি না পারলেও আমরা হয়তো কেউ পেরেছো, রেসপন্স করতে পারো নাই। আমরা মোটামুটি দেখলাম যে এটা সাকসেসফুলি সমাধান করা গেছে। তাহলে আমরা যারা করতে পারলাম তাদেরকে ধন্যবাদ, আর যারা করতে পারি নাই তারা আমরা যারা করতে পারলো তাদের মাধ্যমে বুঝে নিলাম যে এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয়। এবার যাব আমরা দ্বিতীয় প্রশ্নে। কোয়েশ্চেন 2, এটা ছিল যে শব্দ ছিল করোনা। করোনা শব্দটিকে কত উপায়ে সাজানো যায়? আমি আবার আনমিউট করি সবাইকে। একজন বলো। আমরা মোট শব্দ পাব সমান ফ্যাক্টরিয়াল 6 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 2। আর ফ্যাক্টরিয়াল 2টা কি জন্যে? কথা বোঝা যায় না, ভলিউম বাড়াই নাও। ফ্যাক্টরিয়াল 2 কি জন্যে? 2টা ওয়াইয়ের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে 720 ভাগ 2 হচ্ছে আমার 360টা আমি শব্দ পাবো এখান থেকে। তারপরের প্রশ্নটা ছিল যে স্বরবর্ণ দুটিকে পাশাপাশি না রেখে কত উপায়ে সাজানো যায়। আর তারপরটি ছিল ব্যঞ্জন বর্ণগুলিকে পাশাপাশি না রেখে কত উপায়ে সাজানো যায়। তাহলে আমি প্রথমটা এখানে লিখতেছি স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে সাজানোর উপায় সমান বলো 360 বিয়োগ, আর যে কোনো একজন বলো, সবাই বললে আমি শুনতে পাবো না, একজন বলো। আচ্ছা, 360 হলো মোট থেকে তুমি বাদ দিবা কি? হ্যাঁ, পাশাপাশি রেখে। আচ্ছা, পাশাপাশি রেখে বলো উত্তরটা। তাহলে ফ্যাক্টরিয়াল কত? ফ্যাক্টরিয়াল 4 স্বরবর্ণগুলিকে পাশাপাশি রাখলা। তারপর ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2। এখন একটু ব্যাখ্যাটা বলো, আমরা সবাই শুনি, সাউন্ড তো ডিস্টার্ব করে। ফ্যাক্টরিয়াল 3 কিসের জন্য দিছো? হ্যাঁ, 3টা স্বরবর্ণ ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড, যেহেতু 2টা ও ফ্যাক্টরিয়াল 2 দিয়ে আমরা ভাগ করলাম। তো ঠিক আছে, তোমার উত্তরটি সঠিক। যে মোট থেকে আমরা স্বরবর্ণগুলিকে পাশাপাশি রেখে সাজানোর ব্যবস্থাটা বাদ দিলাম। তো এখানে আমি আবার সবার সুবিধার্থে বলছি যে মোট 360টা পাশাপাশি রাখতে গেলে সে করলো কি, এই 3টাকে একটা বর্ণ মনে করলো। তাহলে 3টা 4টা 5টা, 3টাকে একটা মনে করলো, 2টা 3টা 4টা, 4টাকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 4 উপায়। আবার এখানে কাজটা ইনকমপ্লিট থেকে যায়, যে 3টাকে একটা মনে করলো এদেরকে আবার নিজেদের মধ্যে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2, ওইটা দিয়ে সে ভাগ করে ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2 দিয়ে গুণ দিল ফ্যাক্টরিয়াল 4। অর্থাৎ 4টাকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 4 উপায়, বাকি 3টাকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2 উপায়। এটা যদি আমরা হিসাব করি, 360 বিয়োগ এখানে 24 12 6 12 72। তাহলে 10 থেকে 2 গেলে 8, 15 থেকে 7 গেলে 8, 288টা
বিন্যাস এখানে পাবে স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে। আর একটা ছিল ব্যঞ্জন বর্ণ পাশাপাশি না রেখে, ব্যঞ্জন বর্ণ পাশাপাশি না রেখে সাজানোর উপায়। তো এটা তোমরা অন্য কেউ পার্টিসিপেট করো, যে অন্য কেউ করতে পারছো কিনা এটা। হ্যাঁ ভালো। এটাও 360 বিয়োগ ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, তাই তো? আচ্ছা, এখানে একটু সবাই চিন্তা করো তার উত্তরটা সঠিক হইল কিনা। কেউ একজন বলো সঠিক হইল কিনা। সাউন্ড একটু ডিস্টার্ব করে বুঝি। তোমরা মিউট করে আবার আনমিউট করো তো দেখি। এই ফ্যাক্টোরিয়াল 4টা তুমি দিছো কি জন্য? যে 3টা ব্যঞ্জন বর্ণকে একটা মনে করছো, আর বাকি 3টাকে 3টা, তাহলে হলো 4টা। কিন্তু খেয়াল করে দেখো এই 4টার মধ্যে তোমার 2টা কিন্তু ও আছে। সি আর এন কে ধরছো একটা, ও ও এ কে ধরছো একটা, এগুলো 4টা, যার মধ্যে 2টা ও আছে। এখানে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হবে। আর এই সেকশনটা ঠিক আছে, যেহেতু সি আর এন ভিন্ন ফ্যাক্টোরিয়াল 3 উপায়, তাহলে তোমার উত্তর সঠিক। তাহলে এটারও ক্যালকুলেশন কিন্তু সেম আসবে, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা এখানে সেম আসবে। তাহলে স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে এবং ব্যঞ্জন বর্ণগুলিকে পাশাপাশি না রেখে সাজানোর উপায় কিন্তু সেম, দুইটার উত্তরই সেম আসবে। এটা কাকতাল, সব অঙ্কের ক্ষেত্রে না হতে পারে। তাহলে ধন্যবাদ সবাইকে। এই 2টি প্রশ্নের উত্তর আমরা কমপ্লিট করতে পেরেছি। যারা পারে নাই তারা কিন্তু বুঝে নিলাম যে কীভাবে সমস্যার সমাধানটা হইল। তো আমরা আজকে আরও কয়েকটি সমস্যার সমাধানের দিকে যাব। একটা সমস্যা দেখো, যে 5 জন বিজ্ঞান এবং 5 জন কলা বিভাগের শিক্ষার্থীকে একটি গোল টেবিলে কত উপায়ে বসানো যায়। তাইলে গোল টেবিল যেহেতু আমরা গতদিন পড়েছি যে বিষয়টা বৃত্তাকার বিন্যাস, তো বৃত্তাকার বিন্যাসে আমরা কি করেছিলাম, যে একটা বস্তুকে কমাই ফেলছিলাম। তাহলে একটা বস্তুকে যদি আমরা কমাই, তাহলে 5 জন বিজ্ঞান এবং 5 জন কলা বিভাগের শিক্ষার্থীকে একটা গোল টেবিলে বসানো যাবে ফ্যাক্টোরিয়াল 9 উপায়ে। এটির উত্তর হয়ে গেল ফ্যাক্টোরিয়াল 9। এখন আমি শর্ত দিলাম যে তুমি গোল টেবিলে বসাবে, কিন্তু কখনোই 2 জন কলা বিভাগের ছাত্র যেন পাশাপাশি না হয়। অর্থাৎ প্রশ্নটা একটু এক্সটেনশন করলাম, যেখানে 2 জন কলা বিভাগের ছাত্র পাশাপাশি হবে না। তো এটা আমার তো উদ্দেশ্য যে 10 জনকে বসাইয়া আমি একটা পরীক্ষা নিব। তো 2 জন কলা বিভাগ যদি পাশাপাশি বসে, তারা দেখা দেখি করে লিখবে। আর সায়েন্সের মানে 2 জন একসাথে হতে পারে কি পারে না, এখানে এই প্রশ্নটা এখানে অবাধ্য। ধরো আমি সায়েন্সের যে 5 জনকে বসালে আমরা 5টা ভিন্ন ক্লাসে হতে পারে বা অন্য কোনো ঘটনা থাকতে পারে। আমি জোর দিলাম এখানে আর্টসের 2 জন যেন পাশাপাশি না হয়। তাহলে এটাও বৃত্তাকার বিন্যাস। তাহলে আমরা আগে দেখছিলাম ফ্যাক্টোরিয়াল 9 হয়, এখন দেখি কি হয়। আমরা বলছিলাম যে বৃত্তাকার বিন্যাসে একটা বস্তুকে বৃত্তাকার বিন্যাসে একটা বস্তুকে ফিক্স করে ফেলে তার সাপেক্ষে বাকিদেরকে সাজাইতে হয় ফ্যাক্টোরিয়াল -1 পায়। তাহলে এখানে এই কাজটা কমপ্লিট করতে গিয়ে আমি যেভাবে নিরাপদ হয় ওইভাবে আমি কাজ করব। আমি আগে সায়েন্স বসাবো নাকি আর্টস বসাবো, এটা আমার বিষয়। আমি দুইভাবেই কাজ করতে পারবো। তো যেভাবে সুবিধা হয় বা সহজ হয় এটা আমরা ফলো করবো। আমরা এখানে সায়েন্সকে ফিক্স করে দিই। ধরো এখানে S1 একজনকে ফিক্স করে দিলাম, সায়েন্সের আরো বাকি 4 জন রইল। তাহলে বাকি 4 জনকে আমি 4টা স্থানে নেবে ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে বসাতে পারবো। 1 2 3, 4টা স্থানে আমি 4 জন সায়েন্সকে বসালাম। অর্থাৎ 5 জন বিজ্ঞানের ছাত্রকে
আমি বৃত্তাকারে বসাই ফেললাম ফ্যাক্টোরিয়াল 4 উপায়, একজন কমাই ফেললাম। কাকে ফিক্স করলাম এটা ডাজ নট ম্যাটার, যে কাউকে ফিক্স করতে পারো, তার সাপেক্ষে বাকিদেরকে সাজাই। তাহলে বিজ্ঞান এর ছাত্র বসা উপায় সমান ফ্যাক্টোরিয়াল 5 - 1, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 4। আচ্ছা, এখন যেটি করতে হবে যে যেহেতু দুইজন কলা আমি পাশাপাশি বসাইতে চাই না, তাহলে দুইজন বিজ্ঞানের মাঝখানে একজন কলা বসাইতে। তাহলে এরকম কয়টা স্থান আছে আমরা দেখি। এইখানে 1 2 3 4 5টা স্থান আমার আছে। যে 5টা স্থানে যদি আমি কলা শিক্ষার্থীকে বসাই তাহলে কিন্তু কখনোই দুইজন কলা পাশাপাশি হবে না। তাহলে 5টা স্থান আছে, আবার 5জন শিক্ষার্থীও আছে। তাহলে 5টা থেকে 5টা স্থান ফিল আপ করার উপায় এই সূত্র ফ্যাক্টোরিয়াল। আমি সবগুলিকে নিয়েই তো আমি সাজাবো। 5টি স্থান রয়েছে, 5টি কলা বিভাগের ছাত্র দিয়ে 5টি স্থান পূরণ করা যাবে ফ্যাক্টোরিয়াল 5 উপায়। তাহলে তোমার আবার প্রশ্ন আসতে পারে বৃত্তাকার যেহেতু ফ্যাক্টোরিয়াল 4 হইল না কেন? তো আমরা গতদিনই বলেছি যে বৃত্তাকার বিন্যাসে কখনোই একাধিক বস্তুকে ফিক্স করা যাবে না। একাধিক বস্তুকে ফিক্স করলে, আমি ধরো এখানে যদি একজন আর্টসের স্টুডেন্ট ফিক্স করে দিই, A1 নামে একজন আর্টসের স্টুডেন্ট ফিক্স করে দিই, তাহলে এই A1 স্টুডেন্টটা S1 এর ডানে আর কখনোই যাওয়ার সুযোগ পাবে না, কারণ সে যেহেতু ফিক্স হয়ে গেল S1 এর বামেই থাকবে সম্পূর্ণ বিন্যাসে। এই জন্য তাকে আমার এখানে যেন যাওয়ার সুযোগ পায়, সেই জন্য একে আর ফিক্স করা যাবে না। তাহলে 5টা স্থানে 5জন কলা বিভাগের শিক্ষার্থীকে বসানো যাবে ফ্যাক্টোরিয়াল 5 উপায়। এটা এক লাইনের যে হিসাব, ওই হিসাব মোতাবেক। তাহলে কলা ছাত্র বসানোর উপায় সমান ফ্যাক্টোরিয়াল 5। অতএব মোট বসার উপায় সমান হবে ফ্যাক্টোরিয়াল 4 × ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 4 হচ্ছে 24, ফ্যাক্টোরিয়াল 5 হচ্ছে 120। 24 0 0 24 2 48, হাতে আছে 4, 24 × 24 4 28। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা গোল টেবিলে 5জন বিজ্ঞান এবং 5জন কলা বিভাগের ছাত্রকে যদি আমরা এমনভাবে বসাই যাতে 2জন কলা বিভাগের ছাত্র পাশাপাশি না হয়ে যায়, তখন আমি বসানোর উপায় পাবো 2880টা। কিন্তু একটা লাইনে যদি আমি বসাইতে যাই অন্য হিসাব, এটা আমরা দেখবো। তাহলে এটি আমরা সবাই বুঝতে পারলাম যে আমি প্রথমে সায়েন্সকে সেট আপ করলে বললাম, তারপর আমি কলাকে সেট আপ করলাম। তুমি অবশ্য তোমার পথটা চেঞ্জ করতে পারো। প্রথমে তুমি কলা বসাই দাও, কলা বসানোর পর তাদের মাঝখানে বিজ্ঞান বসাও। যদি সংখ্যা দিয়ে কাভার হয় তাতে অসুবিধা নেই, আর সংখ্যা দিয়ে যদি কাভার না হয়, দেখা যায় যদি 2জন কলা পাশাপাশি হয়ে যায়, তাহলে তোমার এই প্রসেসটাকে তোমার চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটাতে এখন দেখো, যদি কাজটা এইভাবে করতাম যে একটা লাইনে অর্থাৎ এক সারিতে এদেরকে কিভাবে আমরা সাজাতে পারি যাতে 2জন কলা বিভাগের ছাত্র পাশাপাশি না হয়। তাহলে এই কাজটা করতে গেলে আমি যদি একটা লাইনে কাজটা করতে চাই, এটা একটু মুছে দিই। এটা যদি আমি প্রবলেমটাকে যদি গোল টেবিল না বলে এক সারিতে বলি, গোল টেবিল না বলে এক সারিতে, তাহলে এক সারিতে হলে দেখো আমার 1 2 3 4 5 এই 5টা স্থানে আমি 5জন বিজ্ঞান বসাই দেবো। এই স্থানগুলিতে সব বিজ্ঞান 4 5। তাহলে এই 5টা স্থানে 5জন বিজ্ঞানকে বসানো যাবে যেহেতু এক সারিতে। তাহলে বিজ্ঞানের উপায়টা হবে তোমার ফ্যাক্টোরিয়াল 5। এখন আমি 2জন বিজ্ঞানের মাঝামাঝি আগের মতোই, 2জন বিজ্ঞানের মাঝামাঝি একজন কলা যদি বসাই, তাহলে 2জন কলা পাশাপাশি হওয়ার সুযোগ পাবে না। তাহলে এরকম স্থান আছে কয়টা? এখানে কলা বসানো যেতে পারে, এখানে বসানো যেতে পারে, এখানে বসানো যেতে পারে, এখানে বসানো যেতে পারে। তাহলে আমার 4টা স্থান রয়েছে কলা বিভাগের ছাত্রদেরকে বসানোর জন্য, কিন্তু কলা বিভাগের ছাত্র আছে আমার 5জন। তো স্থান কিন্তু 4টা না, দেখো স্থান কিন্তু আরো বাড়বে। আমি যদি একজন কলাকে এখানে সেট আপ করি বা এখানে সেট আপ করি, যেহেতু রাস্তা ঠিক গোলাকার নয়, কাজে এই 2জন কলা পাশাপাশি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমার স্থান আছে আসলে 6টা। গোলাকার রাস্তায় 5জন বিজ্ঞানের মাঝামাঝি স্থান ছিল 5টা, কিন্তু এক সারিতে 5জন বিজ্ঞানের মাঝামাঝি স্থান হলো 4টা। দেখো 2জনের মাঝখানে একটা স্থান, 3জনের মাঝখানে 2টা স্থান, তাহলে 5জনের মাঝখানে 4টি স্থান, আর 2 প্রান্তে 2টি স্থান, এই মোট 6টি স্থানে আমি বসাবো 5জন কলা বিভাগের ছাত্রকে। তাহলে আমার স্থান আছে 6টা আর বস্তু আছে 5টা। তাহলে আমরা পড়েছিলাম n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যদি আমরা বিন্যাস করি, বিন্যাস করা যায় np
আর উপায়ে। তাহলে এনপি আর এর মধ্যে এন কিন্তু ছিল বড় এবং আর ছিল ছোট। তাহলে আমি এখানে দুইটা সংখ্যাকে আমলে আনবো যে 6টা জায়গা আছে, তো আমি মনে করি 6টা বস্তু, আর 5জন স্টুডেন্ট আছে, আমি বললাম 5জন দিয়ে 6টা স্থানকে আমি ফিল আপ করবো। তাহলে 6C5 এর মতো হবে উত্তরটা। 6টা স্থান থেকে 5টা স্থান 5টা বস্তু দিয়ে পূরণ করতে হবে। তাহলে 6টা থেকে 5টা যত উপায় নিয়ে বিন্যাস করা যায় এটি হবে উত্তর। 5C6 এটি সম্ভব না, কারণ 5টা থেকে 6টা নেওয়া যাবে না, 6টা থেকে 5টা নেওয়া যাবে। তাহলে এই 5জন বিজ্ঞানের মাঝামাঝি 4টি স্থান এবং 2 প্রান্তে 2টি স্থান, এই মোট 6টি স্থান 5জন কলা দিয়ে পূরণ করা যায় 6P5 উপায়, যেটা তার সাথে গুণ হয়ে যাবে। অর্থাৎ কলা বসানোর উপায় হবে তোমার 6P5। তাহলে অতএব মোট উপায়টা হবে তোমার ওই দুইটা উপায়ের গুণফল 6P5 গুণ হতে। অর্থাৎ আমি বিজ্ঞানের কাজটা করলাম ফ্যাক্টরিয়াল 5 উপায়ে, কলার কাজটা করলাম 6P5 উপায়ে। এখন আমার এই দুইটা একসাথে করার উপায়টা হলো এক সারিতে 10 জনকে বসানো, যাতে করে 2 জন কলা পাশাপাশি না হয়। তাহলে এটা 120 আর 6P5 হলো ফ্যাক্টরিয়াল 6 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 6 মাইনাস 5, যেটা দিচ্ছে আসতেছে ফ্যাক্টরিয়াল 1। তাহলে ফ্যাক্টরিয়াল 6 সমান হলো 720। তাহলে আমার উত্তর আসছে 720 আসতেছে 6P5। আমরা একটু দেখি ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 6 মাইনাস 5। তাহলে এখানে 1 ফ্যাক্টরিয়াল 1 720। তাহলে এই 720 দিয়ে 120কে গুণ করলে যা হয় তত উপায়ে বসানো যাবে। দেখো উপায় কিন্তু অনেক বেড়ে গেল। বেড়ে যাওয়ার কারণে তুমি কিন্তু ওই শর্তের মধ্যে নেই বৃত্তাকার বিন্যাসে নেই। বৃত্তাকার বিন্যাসে আমরা দেখেছিলাম যে বিন্যাস আসলে কমে যায়, অর্থাৎ অনেকগুলিকে কম সংখ্যক বিন্যাস দিয়ে প্রকাশ করা যায়। তাহলে এই সমস্যাটি আমরা বুঝলাম কিনা সবাই? যদি কারো প্রশ্ন থাকে বলো। আনমিউট করি। হ্যাঁ 65 দেন। আচ্ছা আমার 1 2 3 4 5টা স্থান আছে, তো 6টা স্থান আছে, 6টা স্থানে আমি 5 জনকে বসাবো। তাহলে ধর আমি এই 5টা স্থানে নিতে পারি, আবার এই 5টা স্থানে নিতে পারি, আবার মাঝখান থেকে একটা বাদ দিয়ে এই 3টা আর এই 2টা নিলাম, 5টা হতে পারে। তাহলে বিষয়টা কার সাথে যায়? যে 6টা বস্তু থেকে 5টা বস্তু দ্বারা বিন্যাসের সাথে যায়, অর্থাৎ NPR এর ফর্মুলার সাথে যায়। যিনি এখানে 6P5 হলো। আর তুমি যখন লিখতে যাবে 5P6, এটা তো কখনোই হবে না। আবার ফ্যাক্টরিয়াল 5 এটাও হবে না, কারণ তোমার স্থান তো 5টা, স্থান আছে 6টা। তাহলে ওইটার সাথে কম্পেয়ার করতে হবে, 6টা থেকে 5টা নিয়ে বিন্যাসের মতো হবে বিষয়টা। ঠিক আছে, বোঝা গেল? এখন মিট করি সবাইকে। আচ্ছা, এই ধরনের অনেক সমস্যা আছে, আমরা এগুলি শর্ত পূরণ করে বিন্যাস করতে পারি। বিন্যাস করতে যে আমার এই সূত্রগুলিও কাজে লাগবে, আবার জেনারেল সেন্সও কাজে লাগবে। কাজের ধারা বেসিসে যোজন বিধি, গুণন বিধি, ফ্যাক্টোরিয়াল, আবার এই সূত্র সবই কাজে লাগবে। আচ্ছা, আমি এখন একটু ভিন্ন টাইপের অঙ্ক নিচ্ছি। 6 5 3 2 0। এই 5টি অঙ্ককে নিয়ে কোনোটিকেই একবারের বেশি ব্যবহার না করে 5 অঙ্কের কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়? প্রশ্নটি তোমরা সংক্ষেপে তুলে নাও যে 6 5 3 2 0 এদেরকে কোনোটিকেই একবারের বেশি ব্যবহার না করে 5 অঙ্কের কতগুলি বিজোড় সংখ্যা গঠন করা যায়, এই হলো আমাদের প্রশ্ন। তো দেখো এখানেও তাই যে এক একজন এক এক প্রসেসে কাজ করতে পারে। আমরা সিম্পলেস্ট ওয়েতে কাজ করব, যে আমার 5 অঙ্কের সংখ্যা যদি বানাইতে তাহলে আমার 5টা স্থান ফিল আপ করতে হবে, 3 4 5টা স্থান আমাকে ফিল আপ করতে হবে। তো 5টা স্থান ফিল আপ করার ক্ষেত্রে আমি নিরাপদে কাজ করব, যাতে আমার কোনো ভুল না হয়। তো দেখো অঙ্কটা যদি বিজোড় হতে হয় তাহলে সর্বশেষ স্থানটা ফিল আপ হতে হবে 3 বা 5 দ্বারা, অর্থাৎ এখানে আসতে হবে 3 বা 5। এই দুইটা ডিজিটের কোনো ডিজিট যদি না আসে তাহলে কিন্তু সংখ্যাটা বিজোড় হবে না। তাহলে আমরা বুঝলাম সর্বশেষ স্থানটা হতে হবে 3 বা 5। তাহলে 3 বা 5 দিয়ে সর্বশেষ স্থানটা আমি পূরণ করতে পারি 2P1 উপায়ে। দুইটা থেকে আমি একটা নেব, তাহলে এই স্থানটা ফিল আপ করলাম 2P1 উপায়।
তাহলে আমার সর্বশেষ স্থান পূরণ করার উপায় আমি বের করে ফেললাম। আচ্ছা, এইবার এই 4টা স্থান ফিল আপ করলে পরে 5 অঙ্কের সংখ্যা হবে। তো এই 4টা স্থান আমি একসাথে ফিল আপ করতে পারবো না, কারণ আমার এই বিষয়টা আমলে নিতে হবে যে যদি 5টা স্থান আমি এই 4টা স্থান একসাথে ফিল আপ করে ফেলি, কখনো হয়তো এখানে 0 চলে আসবে। তো 0 যদি চলে আসে, এই সংখ্যাটা আবার 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা না। কেন না? দেখো, আমি যদি একটা ডিজিট লিখি 0 6 5 2 3, তাহলে এটা বিজোড় সংখ্যা হলো, কিন্তু 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা না। অর্থাৎ এখানে আমি 0কে কাউন্টে আনবো না। তাহলে কোনো সংখ্যা যদি সার্থক 5 অঙ্কের হতে হয়, তাহলে সামনে 0 থাকতে পারবে না। তাহলে এই বিষয়টি আমলে এনে আমরা প্রথম স্থানটা এখন ফিল আপ করতে চাই। তো প্রথম স্থানে আসলে হবে কি, 0 হবে না, 0 হবে না। 0 ছাড়া তুমি অন্য কোনো নাম্বার দিতে ফিল আপ করো। তাহলে আমার হাতে কি কি অপশন আছে দেখি। আমি 2টা বিজোড় অঙ্ক 5 আর 3 থেকে একটা এখানে দিয়ে দিলাম। ধরো আমি এখানে 3 দিয়ে দিলাম, তাহলে একটা কমে গেল। আবার 0 দিতে পারবো না, তাহলে আরেকটা কমে গেল। তাহলে আমার হাতে অপশন আছে 3টা, 6 5 এবং 2। তাহলে এই 3টা থেকে একটা দিয়ে আমি এই স্থানটা ফিল আপ করবো 3p1 উপায়। আমরা বুঝলাম কিনা সবাই? সর্বশেষ স্থানটা ফিল আপ করলাম আমি 2p1 উপায়, যেহেতু 2টা বিজোড় অঙ্ক আমার আছে। আর প্রথম স্থানটা ফিল আপ করবো আমি 3p1 উপায়। কেন? 2টা বিজোড় অঙ্কের একটা বিজোড় অঙ্ক কমে গেল, আর 0 কমে গেল, রয়ে গেল বাকি 3টা। 3টা থেকে একটা দিয়ে 3p1 উপায় ফিল আপ করলাম। এইবার আসো মাঝখানের 3টা স্থান ফিল আপ করার বিষয়। তো মাঝখানের 3টা স্থান ফিল আপ করার জন্য আমার হাতে কিন্তু অঙ্ক আছে আরো 3টা। কিভাবে 3টা? ওই 0 আমি এখানে দিতে পারি, কিন্তু মাঝখানে দেওয়ার ব্যাপারে অসুবিধা, তাহলে 0 ফেরত আসলো। আর 3 আমি কিন্তু এখানে দিয়ে দিছিলাম, ওটা বাদ পড়লো। আবার এইখানে একটা দিছি আমি, 0 ছাড়া বাকি 3টা থেকে একটা দিছিলাম, সে আমি এখানে 2 দিছিলাম, তাহলে 2 কমে গেল। তাহলে আমার হাতে অঙ্ক রইল আর 3টা। তাহলে মাঝখানের 3টা স্থান ফিল আপ করার জন্য 3টা অঙ্ক আছে, 3টা থেকে 3টাই নিব আমরা। তাহলে এই স্থানটা ফিল আপ করা যাবে ফ্যাক্টরিয়াল 3 উপায়ে, ওই ফ্যাক্টরিয়াল n এই সূত্রটার প্রয়োগ। তাহলে আমরা এইভাবে যদি ধারাবাহিক বিষয়গুলিকে অনুসরণ করি, তাহলে আমার শর্ত মানা হবে, কাজটাও কমপ্লিট হবে, এলোপাতাড়ি করা যাবে না। কেউ যদি আগে স্থানটা ফিল আপ করে ফেলতে চায়, তাহলে তার ভুল হওয়ার সুযোগ থাকবে। কিভাবে ভুল হবে? সে যদি বলে আমি এখানে 0 ছাড়া বাকি 4টা দিয়ে ফিল আপ করে ফেলবো 4p1 উপায়, তো 4p1 উপায় যদি ফিল আপ করে সে, তখন সে এইখানে দেওয়ার বেলায় কত উপায় দিবে এটা বের করতে গিয়ে তার সমস্যা হবে। কারণ 4p1 যে বলতেছে, 4p1 এর মধ্যে যদি একটা বিজোড় এখানে দিয়ে দেয়, তাহলে ওখানে কিন্তু তার একটা বিজোড় থাকবে, কিন্তু এখানে তার যদি জোড় দেয়, তাহলে এখানে 2টা বিজোড় থাকবে, তার অপশন কিন্তু বেড়ে যাবে, কাজটা গোলমেলে হয়ে যাবে। এই জন্য আমরা ধারাবাহিক প্রসেসে আগাম। তাহলে বিজোড় সংখ্যার পরিমাণ 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যার পরিমাণ সমান ধারাবাহিক 2p1 into 3p1 into factorial 3, that is 2 into এটা 3 এর ভিতরে, এটা ক্যালকুলেটর থেকে দেখে নিও কিভাবে উত্তরগুলো আসে, into 6 3 × 8 আর 8 দুগুণে 36। অর্থাৎ আমি 5 অঙ্কের অর্থপূর্ণ 36টা বিজোড় সংখ্যা এদের দিয়ে বানাইতে পারবো, কোনোটাকে রিপিট না করে। তাহলে এই যে আমি 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যার পরিমাণ সমান এভাবে লিখলাম। সংক্ষেপে তুমি লিখতে পারো, চাইলে তুমি বিস্তারিত লিখতে পারো। বিস্তারিত যদি লিখতে যাও, তাহলে বলবা যে যেহেতু সংখ্যাটি 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হতে হবে, কাজেই সর্বশেষ স্থানটি হতে হবে বিজোড়, যে স্থানটি আমি 3 বা 5 দ্বারা 2p1 উপায়ে পূরণ করতে পারি। আবার প্রথম স্থানটি হতে পারবে না 0, কারণ 0 প্রথম স্থানে থাকলে সেটি 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা হবে না। কাজে 0 এবং সর্বশেষে দেওয়া একটা বিজোড়, এই 2টা ব্যতীত বাকি 3টা দিয়ে প্রথম স্থানটি ফিল আপ করা যাবে 3p1 উপায়ে। আমাদের হাতে রয়ে গেল আর বাকি 3টা সংখ্যা, যে 3টা সংখ্যা দিয়ে মাঝখানের 3টি স্থান ফ্যাক্টরিয়াল 3 উপায়ে পূরণ করা যায়। এইভাবে তুমি বিস্তারিত লিখতে পারো। তো সবসময় লেখার সুযোগও পাবে না, তোমার বিষয়টা বুঝতে পারলে। এখন এই প্রবলেমটাকে আমি আবার একটু এক্সটেন্ড করি। এক্সটেন্ড হলো যে সেম ডিজিট 6 5 3 2 0, সেম ডিজিট আমি এটাকে এক্সটেন্ড করবো এইভাবে যে এখন তুমি 5 অঙ্কের কতগুলি অর্থপূর্ণ জোড় সংখ্যা তৈরি করতে পারো।
তাহলে আগের মতোই চিন্তা করো, জোড় সংখ্যা তৈরি করতে গেলে সর্বশেষ স্থানটা হতে হবে জোড় অথবা শূন্য। তবে শূন্য কিন্তু জোড় সংখ্যায়, এটারও প্রমাণ আছে, আমরা হয়তো কোনো ক্লাসে দেখেছি বা দেখতে পারি। 6, 2 আর 0 এই তিনটা জোড় অঙ্ক আছে আমার। তাহলে সর্বশেষ স্থানটা আমি ফিল আপ করবো 6 দিয়ে অথবা 2 দিয়ে অথবা 0 দিয়ে, অথবা তুমি বলতে পারো সর্বশেষ স্থানটি হতে হবে জোড় বা শূন্য। যদি বিতর্ক করতে যাও শূন্য জোড় সংখ্যা কিনা, তা ডেফিনেটলি শূন্য কিন্তু একটা জোড় সংখ্যায়। তাহলে আমি এটার প্রমাণটা আমরা মানে দিতে পারি। জোড় সংখ্যা কেন দেখো, যদি 0 বিজোড় হয় তার সাথে 1 যোগ করলে সেটা জোড় হওয়ার কথা। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার সাথে 1 যোগ করলে সংখ্যাটা বিজোড় হলে 1 যোগ করলে জোড় হবে, আর জোড় হলে 1 যোগ করলে বিজোড় হবে। তাহলে 0 যদি বিজোড় হয়ে থাকে তার সাথে 1 যোগ করলাম, ফলাফলটা কিন্তু জোড় হয় নাই। আবার 0 যদি আমি জোড় কাউন্ট করি তার সাথে 1 যোগ করলাম, সেটা বিজোড় হলো। তো কনসেপশনের সাথে যায়, 0 আসলে জোড় সংখ্যায়। তাহলে আমি দেখো সর্বশেষ স্থানটা ফিল আপ করতে পারবো 2 বা 6 বা 0 দিয়ে 3p1 উপায়। এইবার আমি আসি প্রথম স্থান ফিল আপ করার বেলায়। তো এখন যখন প্রথম স্থান ফিল আপ করতে আসবো, আমরা এখানে 0 বা 2 বা 6 সেট আপ করব। তাহলে প্রথম স্থান ফিল আপ করার বেলায় এবার কিন্তু আমি বিপদে পড়বো, আগের মতো না বিষয়টা। কেননা সর্বশেষ স্থান হয়তো আমি 0, 2 বা 6 দিয়ে 3p1 উপায়ে পূরণ করলাম। এখন প্রথম স্থান পূরণ করতে আসার বেলায় আমার প্রশ্ন রাইজ হবে যে সর্বশেষ স্থানে কি আমি 0 দিছি না 2 বা 6 দিছি। যদি 0 দিয়ে থাকি তাহলে তো এটা ফিল আপ করার জন্য আমার আর 0 সমস্যা তৈরি করে না। কিন্তু যদি আমি এখানে 2 বা 6 দিয়ে থাকি তাহলে কিন্তু এই স্থানটা ফিল আপ করার বেলায় 0 তোমাকে সমস্যা করবে। তাহলে আগের প্রবলেম থেকে এটা কিন্তু একটু ডিফারেন্ট, তোমার অপশন কিন্তু এখানে বাড়বে। অর্থাৎ সর্বশেষ স্থানে 0 দিয়ে দিলে এই স্থানটা ফিল আপ করার সমস্যা হয় না, কিন্তু সর্বশেষ স্থানে যদি 0 না দিয়ে থাকি তাহলে কিন্তু এই স্থানটা ফিল আপ করতে সমস্যা হয়। তাহলে এটাকে আমরা দুইভাবে আসলে বিভক্ত করি। প্রথম উপায়টা হলো সর্বশেষ স্থানে 0 দিলে কি ঘটনা ঘটবে একটা, আবার সর্বশেষ স্থানে যদি আমি 0 না দিয়ে 2 বা 6 দিই তাহলে আরেকটা। তাহলে এই দুইটা সেকশনে ভাগ করে আমি কাজটাকে সমাধান করব। এখানে হতে পারবে না, 0 হবে না, 0 হবে না। তাহলে আসলে আমরা দেখি, যদি সর্বশেষ অঙ্কটি 0 হয় তবে 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা পরিমাণ সমান। তাহলে আমরা গ্রামাটিক্যালি আসি, সর্বশেষ স্থানটা অঙ্কটা যদি 0 হয় তাহলে 0 দিয়ে স্থানটা ফিল আপ করা যায়, একটাই উপায়, আর তো কোনো অপশন নাই। তাহলে সর্বশেষ স্থান পূরণ করার বলে 1, এখন গুণন বিধিতে আসবো, প্রথম স্থান ফিল আপ করা, মাঝখানে 3টা স্থান ফিল আপ করা। তো এখানে আমরা একটু কৌশলী হতে পারি, যেহেতু 0কে আমি ডান পাশে দিয়ে দিছি, তাহলে বাকি যে 4টা ডিজিট এগুলো সবাই নন 0, তাহলে বাকি 4টা ডিজিট 4টা স্থান আছে, তাহলে বাকি 4টা স্থান আমি একসাথে ফিল আপ করে ফেলতে পারি। এই স্থানগুলি ফিল আপ করা যাবে ফ্যাক্টোরিয়াল 4 উপায়, আর এই স্থানটা ফিল আপ করা গেল 1 উপায়। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 সমান সমান 24। তাহলে সর্বশেষ অঙ্কটা 0 হলে এই 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যার পরিমাণ দাঁড়ায় 24টা। এখন আমরা তার সাথে নিব যে যদি সর্বশেষ অঙ্কটি 2 বা 6 হয় তাহলে কি ঘটনা ঘটে। তো 2 বা 6 হইলে যে ঘটনা ঘটবে এই ঘটনাটা কিন্তু এর আগের এক্সাম্পলে আমরা দিয়ে দিছি। আগে ছিল 3 বা 5 হবে সর্বশেষ স্থানে, প্রথমে হতে পারবে না 0, আর মাঝখানে 3টা স্থান। তাহলে সিমিলার প্রসেসে আমরা এই সেকশনটা করে ফেলতে পারি। যদি সর্বশেষ স্থানটি 2 বা 6 হয় তবে আমি এটা সংখ্যার পরিমাণ লিখলাম না বিষয়গুলি। তাহলে সর্বশেষ স্থানটা যদি 2 বা 6 হয়, স্থানটা 2p1 উপায়ে পূরণ করা যায়। এই ক্ষেত্রে আমাকে চলে আসতে হবে প্রথম স্থান ফিল আপ করার ব্যাপারে। প্রথম স্থান ফিল আপ করার জন্য আমি 2 বা 6 এর একটা দিয়ে দিলাম, আর 0 দিতে পারবো না, দুইটা কমে গেল, এই স্থানটা 3p1 উপায়। মাঝখানে 3টা স্থান আমি ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে পূরণ করতে পারি, অর্থাৎ আগের অঙ্কটাই হুবহু আর 2 গুণন 3 গুণন 6 ইট ইজ 36টা। তাহলে আমার 5 অঙ্কের জোড় সংখ্যার মোট পরিমাণ হবে
এখন গণনার যোজন বিধিতে, কারণ আমি 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা এখানেও গঠন করছি, এখানেও গঠন করছি, এখানে গঠন করছি 24টা উপায়ে, আর এখানে গঠন করছি আরো 36টা উপায়ে। তাহলে কোনো একটা কাজ 24 উপায়ে সম্পাদন করার পর একই কাজ অর্থাৎ 5 অঙ্কের জোড় সংখ্যা তৈরি করার কাজটা আরো 36 উপায়ে করা যায়। তাহলে যোজন বিধি বলতেছে মোট সংখ্যা আসবে 24 যোগ 36, দ্যাট ইজ 30, 20, 50, 60, 60টা। অতএব মোট 24 যোগ 36 সমান 60টি জোড় সংখ্যা গঠন করা যাবে। তাহলে দেখো এটাকে একটু মানে দাগটা পাল্টিয়ে আমরা জোড় সংখ্যায় বিষয়টা বললাম কিনা, যদি কেউ না বুঝে থাকো তাহলে প্রশ্ন করতে পারো। বলো, বোঝা যাচ্ছে না? 1 সর্বশেষ স্থানে আমি 0 দিয়ে 1 উপায়ে ফিল আপ করতে পারি, কারণ 0টাকে আমি রাখতে পারি কয় উপায়ে, জাস্ট এখানে 0 বসাইলাম। তাহলে তোমার একটা উপায় করে চুজ করার অপশন নাই, তাহলে একটা উপায় সর্বশেষ স্থান ফিল আপ করা যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝছি সবাই? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা বলছে দিই। আচ্ছা, একটা অঙ্ক দেব আমরা 1, 2, 3, 4, 5। এই অঙ্কগুলিকে তোমার যে কোনোটিকে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 3 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায়। 1, 2, 3, 4, 5 এদের প্রত্যেকটিকে বা যে কোনোটিকে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 3 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায়। প্রথমে এই প্রশ্নটার উত্তর আমরা দিই। আমি প্রশ্নটি লিখছি না, এখানে লিখতে সময় লাগে আসলে, তোমরা একটু শর্ট নোট রেখে দাও। 3 অঙ্কের সংখ্যা বানাইতে হবে, যে কোনো অঙ্ককে যে কোনো সংখ্যক বার তুমি ব্যবহার করার সুযোগ পাবে। তাহলে মোট সংখ্যা কতগুলি আসবে? তাহলে এই মোট সংখ্যা গঠন করতে গিয়ে আমার এবার কিন্তু আমার 3টা স্থান ফিল আপ করতে হবে। তো 3টা স্থান ফিল আপ করতে গিয়ে প্রথম স্থানটা আমি ফিল আপ করতে পারি 1, 2, 3, 4, 5 উপায়ে। যেহেতু বলা আছে যে কোনো অঙ্ককে যে কোনো সংখ্যক বার ব্যবহার করার সুযোগ আছে তোমার, তাহলে দ্বিতীয় স্থানটা ফিল আপ করার উপায় 5, আবার তৃতীয় স্থানটা ফিল আপ করার ব্যাপারেও উপায়টা হলো 5। আমি যেহেতু যে কোনো অঙ্ককে একবারও ব্যবহার করতে পারবো, 2বারও ব্যবহার করতে পারবো, 3বারও ব্যবহার করতে পারবো, তাহলে বিষয়টা আসলে 5 কিউব, অর্থাৎ এই সূত্র আর কি, n টু দি পাওয়ার r, যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস যে কোনো বস্তু r বার পর্যন্ত পুনরাবৃত্ত হওয়ার সুযোগ আছে। তাহলে আমার n সংখ্যক বস্তুর মধ্যে বস্তু হলো 5টা, আবার যে কোনো বস্তু 3 বার পর্যন্ত রিপিট হয় 5 কিউব, তাহলে 125টা সংখ্যা পাইলাম আমরা। 3 অঙ্কের সংখ্যা পাইলাম 125টা, যেখানে যে কোনো অঙ্ক যে কোনো সংখ্যক বার ব্যবহার করা গেল। তো এটি সহজ আছে, আমরা বুঝলাম। দ্বিতীয় সেকশনটা আসলে গুরুত্বপূর্ণ, যে যদি বলা হয় এই সংখ্যাগুলির মধ্যে অর্থাৎ 125টা সংখ্যার মধ্যে একই অঙ্ক 2 বা ততোধিক বার রয়েছে এমন সংখ্যার পরিমাণ কতগুলি? 125টা সংখ্যার মধ্যে একই অঙ্ক 2 বা ততোধিক বার আছে এমন সংখ্যার পরিমাণ কত? বুঝলাম ডাক্তার সবাই? একটু ক্লিয়ার করি। একই অঙ্ক 2 বা ততোধিক বার আছে, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 1, 1, 2, তাহলে 1 এই অঙ্কটা 2 বার আছে। আবার হতে পারে 1, 1, 1, তাহলে অঙ্কটা 3 বার আছে, 1 অঙ্কটা 3 বার আছে। তো এই ধরনের এই টাইপের সংখ্যা কতগুলি আছে, যে 1 2 বার বা 3 বার, আবার 2 2 বার বা 3 বার, প্রত্যেকটা। তাহলে এটা করতে গিয়ে দেখো আমার কাজের ধারাবাহিকতা, আমি কিন্তু প্রসেস ভিন্ন করতে পারবো। প্রসেসটা ভিন্ন করতে পারবো কিভাবে? যদি আমি এই কাজটা করি যে একই অঙ্ক 2 বার আছে কতগুলি সংখ্যা বের করে ফেলি, এটা সম্ভব। আবার একই অঙ্ক 3 বার আছে কতগুলি সংখ্যাতে, এটা বের করে ফেলি, তারপরে দুইটা আমি যোগ করে ফেলবো, এটা হতে পারে। তো এই কাজটা একটু বড় হবে, আর একটু টেকনিক্যালি কাজটা করা যায় সহজে। দেখো আবার এই অঙ্কগুলিকে নিয়ে যে কোনো অঙ্ক যে কোনো সংখ্যক বার নিয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাইতে গিয়া কতগুলি ক্যারেক্টারের সংখ্যা আছে। সংখ্যাগুলি এমন হতে পারে যে একটা অঙ্ক আমি একবারের বেশি ব্যবহার করি নাই, মানে প্রত্যেকটা অঙ্ক ডিফারেন্ট 1, 2, 3, আবার একটা অঙ্ক 2 বার ব্যবহার করছি, আবার একটা অঙ্ক 3 বার ব্যবহার করছি, তাহলে আমি একে 2টা সেকশনে ভাগ করে দিই।
সেকশনটা হলো তোমার যে প্রত্যেকটা অঙ্ক ভিন্ন একটা সেকশন, আর দুই বা ততোধিক অঙ্ক সেম একটা সেকশন। তাহলে আমি যদি এই প্রত্যেকটা অঙ্ক ভিন্ন এটা বের করে ফেলতে পারি, মোট থেকে এটা আমরা বাদ দিয়ে দিই। তাহলে মোট যতগুলি সংখ্যা আছে তার থেকে যদি প্রত্যেকটি অঙ্ক একবারের বেশি নাই এমন সংখ্যাগুলির পরিমাণ আমি বাদ দিই, তাহলে এই ক্যারেক্টারটা আমার হাতে থেকে যায়। অর্থাৎ ক্যারেক্টারটা হলো একই অঙ্ক দুইবার বা তিনবার আছে, অর্থাৎ দুই বা ততোধিক বার আছে। তাহলে প্রত্যেকটা অঙ্ক ভিন্ন এমন সংখ্যা কিন্তু খুব সহজে আমি বের করতে পারি। কোনোটাকে আমি একবারের বেশি নিতে পারবো না। তাহলে এটা হবে 5p3, 5টা ডিজিট রয়েছে, 5টা থেকে 3টা নিয়ে যে যত উপায়ে গঠন করা যায় ততগুলি সংখ্যা আসবে। অর্থাৎ 5টা বস্তু থেকে 3টা বস্তু নিয়ে বিন্যাসের সমান হবে যে কোনো অঙ্কের পুনরাবৃত্তি না করে গঠিত সংখ্যার পরিমাণ। তাহলে আমি মোট থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে আমার এই ক্যারেক্টার রয়ে যায়। তাহলে এটা এই প্রসেসটা ইজিয়ার হবে। একই অঙ্ক দুই বা ততোধিক বার রয়েছে এমন সংখ্যার পরিমাণ সমান, তাহলে মোট মাইনাস ভিন্ন। আমি সংক্ষেপে লিখলাম মোট সংখ্যার পরিমাণ যা আছে তার থেকে প্রত্যেকটা অঙ্ক একবারের বেশি নাই, অর্থাৎ প্রত্যেকটা ভিন্ন এমন সংখ্যার পরিমাণ আমি বাদ দিয়ে দিব। তাহলে মোট হলো আমার 125, বিয়োগ ভিন্ন হলো 5টা থেকে 3টা নিয়ে যত উপায়ে গঠন করা যায় ততগুলি সংখ্যা আছে যে একটি অঙ্ক একবারের বেশি নাই। তাহলে 125 বিয়োগ 5p3 হলো ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, 120 ভাগ 2 60। তাহলে আমার 65টা সংখ্যা রয়েছে, যে সংখ্যাগুলির ক্যারেক্টার হলো এমন যে প্রত্যেকটা সংখ্যাই কোনো ডিজিট হয়তো দুইবার আছে অথবা কোনো ডিজিট হয়তো তিনবার আছে। তো এটি আমরা বুঝলাম কিনা দেখো। হ্যাঁ বলো। হ্যাঁ এটা তো আমরা বলেছি যে কেউ এক অঙ্ক দুইবার ব্যবহার করে কতগুলি সংখ্যা বের করবে, কেউ এক অঙ্ক তিনবার ব্যবহার করে কতগুলি সংখ্যা বের করবে, তারপর দুইটা যোগ করে ফেলবে। এই প্রসেসে তুমি যেতে পারো, কাজটা একটু লেংদি হবে আর কি। ঠিক আছে, এই সমস্যাটি আমরা হয়তো সমাধান বুঝলাম। এটা মুছে দিই। অনেক অঙ্ক আছে, আসলে আমরা কত অঙ্ক করবো। আমরা এখন আরেকটি ভিন্ন টাইপের সমস্যা নিব, যে সমস্যাটি মানে এই কয়েকদিন যে আমরা অঙ্কগুলি করলাম কোনোটার সাথেই মিল নেই। ধরো একজন লোকের একটা সাদা, দুইটা লাল আর 3টা নীল রঙের পতাকা আছে। একটা সাদা, দুইটা লাল আর 3টা নীল রঙের পতাকা আছে, তার মানে তার মোট পতাকা হইল 6টা। এখন এই 6টা পতাকা দিয়ে সে 6টা পতাকা থেকে সে 4টা পতাকা দিয়ে কতভাবে সিগন্যাল বা সংকেত দিতে পারে। তো 4টা পতাকা সিগন্যাল দেয় কিভাবে? ধরো এই একটা পতাকা, এই একটা সিগন্যাল সে দিল, অর্থাৎ পাশাপাশি রেখে সিগন্যাল দিল, অথবা এইভাবে দিতে পারে 1 2 3 4টা পতাকা দিয়ে সে সিগন্যাল দিল। লাল সাদা সবুজ এইভাবে বিভিন্নভাবে কালার দিয়ে সে পতাকাগুলি দেখাইল। তাইলে আমরা এই কাজটা কিন্তু সরাসরি বিন্যাস করতে পারবো না। আমার তার 6টা পতাকা আছে, যদি 6টা দিয়ে সংকেত দিতে বলা হইতো তাহলে আমরা বলতাম ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, কারণ 2টা সাদা, ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2টা লাল, এবং ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 যেহেতু 3টা নীল। তাহলে লোকটার পতাকা আছে সাদা একটা, পতাকার ডেসক্রিপশন হলো সাদা একটা, লাল 2টা আর সবুজ 3টা। তাহলে তার কাজ হলো 6টি পতাকা থেকে 4টি নিয়ে কতগুলি সংকেত দিতে পারবে, এই সংকেত দেওয়ার প্রসেসটা একটার উপরে আরেকটা রেখে অথবা পাশাপাশি রেখে একই কাজ। তাহলে আমরা দেখো, যদি বলতাম যে 6টা পতাকা সবগুলি ভিন্ন ভিন্ন, তাহলে আমি 6p4 বলতাম উত্তর। আবার সবগুলি পতাকা দিয়ে যদি সংকেত দিতে বলতাম তাহলে ফ্যাক্টোরিয়াল 6 বলতাম উত্তর। কিন্তু এখন এটা এমনই ধরনের সমস্যা যে আসলে
ছয়টা ভিন্ন না, তার মধ্যে লাল দুইটা আছে, সবুজ দুইটা আছে। তো এখন আসলে চারটা পতাকা তাকে আগে চুজ করতে হবে। চুজ করার পর সে এখান থেকে সাজানোর ব্যবস্থা বের করবে। অর্থাৎ কিছু কিছু সমস্যা আমাদের সামনে আসবে যেগুলি সরাসরি বিন্যাস করা যায় না, তখন এভাবে তোমার উপায় নির্ধারণ করে আগে পতাকা সিলেকশন দিয়ে তারপরে এগুলিকে সাজাইতে হয়। বা সামনে আমরা আরও দেখবো যে সরাসরি বিন্যাস করা যায় না, তখন সমাবেশের সাহায্য নিতে হয়। সমাবেশ করে তারপরে বিন্যাস করা লাগে, অর্থাৎ আগে কালেকশন করতে হয়, তারপরে এগুলিকে সাজাতে হয়। এটি ভিন্ন ক্লাসে আমরা আলোচনা করবো। তাহলে এই সমস্যাটি সমাধান করতে গিয়ে আমি কিছু উপায় নির্ধারণ করি। ধরো আমি এখানে 3টা সেকশন নিলাম। সাদা, যেখানে আছে একটা পতাকা, তারপরে আছে তোমার লাল, যার আছে 2টা পতাকা, তারপরে আছে সবুজ, তারপরে 3টা পতাকা। আর এখানে বললাম আমরা সংকেত সংখ্যা বা বিন্যাস সংখ্যা, যে কত উপায়ে সে সংকেত দিতে পারবে। তাহলে আমরা একটা উপায় নিলাম এইভাবে। উপায় 1, আমি মনে করলাম যে এখানে আমি একটা সাদা পতাকা নিব, আবার একটা লাল পতাকা নিব, আর 2টা সবুজ পতাকা নিব। এইভাবে আমি চুজ করলাম। তাহলে দেখো, যেহেতু লাল 2টা পতাকা, এই 2টা পতাকা আবার সেম, 3টা সবুজ পতাকা এরাও সেম, মানে কালার লাল অথচ আকৃতি ভিন্ন, এমন যদি হয় তাহলে কিন্তু আবার অন্য হিসাব আসবে। অর্থাৎ তোমার পুরো ডেসক্রিপশন তোমাকে প্রশ্ন দিয়ে দেওয়া হবে যে এখানে লাল পতাকা 2টা যে আছে এরা দেখতে সেম, আবার সবুজ 3টা পতাকা আছে এরাও দেখতে সেম। অর্থাৎ একটা ছোট লাল নিলাম, একটা বড় লাল নিলাম, তাহলে কিন্তু সংকেত আবার ভিন্ন হয়ে যাবে, তখন আবার অন্য হিসাব। তো ওই ধরনের প্রবলেম আমরা করবো ভবিষ্যতে। এখানে বুঝে নাও যে লাল 2টা সেম পতাকা, সবুজ 2টা সেম পতাকা, 3টা সেম পতাকা। তাহলে আমি এইভাবে 4টা পতাকা চুজ করলাম। চুজ করার পর এখন এগুলি দিয়ে আমি সংকেত দিব। তাহলে আমার ওই 6টা থেকে 4টা আমি চুজ করে ফেললাম, বাকিগুলো কিন্তু আমি চুজিংয়ে নিলাম না। তাহলে 1, 2 আর 2, 4টা পতাকা আছে যাতে গিয়ে সাজাতে যাবে। ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড, যেহেতু সবুজ 2টা, ফ্যাক্টোরিয়াল 2। বললাম কিনা সবাই? এটা আমরা কিন্তু করে আসছি যে এই সূত্রটি, যে আমি n সংখ্যক বস্তুকে সাজাবো, যদি কোনো বস্তু রিপিট হয়, যে বস্তুটা যতবার রিপিট হইলো ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ভাগ করব। তাহলে 4টা পতাকাকে সাজালাম ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড 2টা সবুজ যেহেতু ফ্যাক্টোরিয়াল 2 দেখে যাবে 24 দিয়ে ভাগ করলে 12। এইভাবে তুমি উপায় চেঞ্জ করো, চেঞ্জ করে পসিবল যতগুলি আছে এগুলি আমরা নিয়ে নিই। আচ্ছা, একটা সাদা নিলাম, 2টা লাল নিলাম, এবার চেঞ্জ করলাম, আর একটা সবুজ নিলাম, এটাও সম্ভব। তাহলে আবারও 4টা পতাকা, যার মধ্যে 2টা সেম লাল পতাকা আছে, তাহলে আবারও একই ধরনের সংকেত আসবে, ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2। এটা আমরা ডিসকাস করলাম না, এটি যেহেতু। উপায় 3, এবার দেখো আমি একটা সাদা নিলাম, লাল কিন্তু একটাও নিছি, 2টাও নিছি, এখানে আর অপশন নাই, সবুজের অপশন রয়ে গেছে। আমি 2টা নিছি, একটা নিছি, আমি 3টাও নিতে পারি। তাহলে ইন দ্যাট কেস লাল আমি বাদ দিতে পারি, 3টা সবুজ নিলাম। তাহলে এইভাবে ধারাবাহিকভাবে একটা প্রসেস মেনটেন করে তুমি আঁকাও। তাহলে আমি সাদা একটা নিলাম, লাল নিলাম না, কারণ লাল না নিয়েও আবার 4টা পতাকা হয়ে যায়, যেহেতু 3টা কপি আছে। তাহলে এখানে পতাকা হলো 4টা, আর লাল আমি নিলাম না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসো, যে কতগুলি বস্তু থেকে কোনো বস্তু না নিয়ে যদি বিন্যাস করতে বলে, তো না নিয়ে বিন্যাস করার উপায় কিন্তু এক। যেমন ধরো আমি বললাম এখানে একটা তোমার বোর্ড আছে, যে বোর্ডটাকে তুমি বিভিন্ন লোকের ছবি দিয়ে সাজাইতে পারো। তো এখন আমি বললাম এই বোর্ডটাকে তুমি কোনো ছবি না দিয়ে সাজাও, তাহলে আসলে বোর্ডটা ফাঁকা থাকবে। যে ফাঁকা থাকার উপায় কিন্তু এক, মানে একটা উপায়ে বিষয়টি ফাঁকা থাকতে পারে, বোর্ডটি ফাঁকা থাকতে পারে। তাহলে আমার একটা আর 3টা 4টা, যার মধ্যে 3টা সেম পতাকা, অর্থাৎ 3টা পতাকা হলো সবুজ, তাহলে ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1। আর এটার ব্যাপারে তো বললাম এই প্রসেসটা হবে 1। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়াল টু, উত্তরটা আসবে ফ্যাক্টোরিয়াল 4 যদি বের করে দিই, 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 থাকলো 4 বাই। তাহলে 4 উপায়ে কাজটা করতে হবে। অর্থাৎ তোমার এখানে এক্সিস্টেন্স আছে 4টা পতাকা, যার মধ্যে 3টা হচ্ছে সবুজ। এটা যদি তুমি এখন ভালো দিন চিন্তা দেখো। উপায় 4। আচ্ছা, এখন দেখো আমরা সবুজ বাদ দেওয়ার স্কোপ পাবো কিনা। সবুজ বাদ দেওয়ার স্কোপ আমার নাই, কারণ হলো কি, সবুজ যদি আমি বাদ দিই তাহলে আমার বোর্ড পতাকা 4টা হয় না, 1টা আর 2টা 3টা।
আচ্ছা, তাহলে সাদাকে আমি বাদ দিতে পারি কিনা? সাদা আমি বাদ দিলাম, লাল নিলাম আমি 2টা, সবুজ নিলাম 2টা, হতে পারে। আমি সাদা অ্যাভয়েড করেও 4টা পতাকার মানে অ্যাভেলেবিলিটি আমার এখানে আছে। তাহলে ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড, যেহেতু 2টা করে পতাকা সেম, ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, 24 4 দিয়ে ভাগ করলে 6। আচ্ছা, উপায় 5। আমি আবারও সাদা পতাকা নিলাম না, লাল নিলাম 1টা, আর সবুজ নিলাম 3টা, হতে পারে। এই চুজিং হতে পারে। তাহলে ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 3, 3টা যেহেতু সেম আবার আসলো 4। এখন দেখো, লাল সাদা এবং লাল বাদ দিয়ে আবার 4টা পতাকা হয়, তাহলে আমার আর কোনো অপশন নাই। আসলে আমি যতগুলি সম্ভাব্য বা পসিবল অপশন ছিল সবগুলি কিন্তু কাজে লাগাই ফেলছি। তাহলে আমার যেহেতু আর অপশন নাই, তাহলে এখন গণনার যোজন বিধি মোতাবেক এই উপায়গুলির যোগফলের সমান সংখ্যক উপায়ে সে সংখ্যা দিতে পারবে। কারণ আমি যোজন বিধি বলছি কি জন্যে, যে আমরা একটা কাজ করতে গিয়ে ভিন্ন ভিন্ন প্রসেস ইউজ করছি, ভিন্ন ভিন্ন রাস্তা ইউজ করছি। যতগুলো রাস্তা আমি ইউজ করছি সবগুলি রাস্তার যোগফল হবে আমার টোটাল কাজটা কতভাবে করা যায়। অতএব মোট সংকেত আসবে 12 প্লাস 12 প্লাস 4 প্লাস 6 প্লাস 4, 24 28 34 4 38, 38টা সিগন্যাল সে দিতে পারবে। আমরা প্রবলেমটা কি সবাই কিভাবে সমাধান করা হয়েছে বুঝতে পারলাম? কারো প্রশ্ন থেকে বলুন। হ্যাঁ বলো। সাউন্ড শুনতে পাওয়া যায় না, আনমিউট করে বলো। হ্যাঁ, ভিন্নভাবে তুমি যদি মনে করো যে আর কোনো উপায়ে এটা চুজ করা যায়, সম্ভব হয়, তাহলে তুমি চুজ করতে পারো। আমি তো প্রথমেই বলেছি যে একটা সমস্যা সমাধান করতে গিয়ে এক একজন এক এক প্রসেস মেনটেন করবে। তোমার প্রসেস আর আমার প্রসেস সেম না হতে পারে। তো আমি এখানে যে প্রসেসটি নিলাম, আমার কাছে মনে হয়েছে যে এই প্রসেসটি সহজ। যদি আরও সহজ প্রসেস থাকে তুমি নিতে পারো, বা সব প্রসেস সহজ না হয় কঠিন হোক, তাতে বাধা নেই, তুমি কাজটা কমপ্লিট করতে পারলে এলো। এটা তুমি বাসায় চিন্তা করে দেখতে পারো যে আসলে আরও কী কী উপায়ে কাজটা করা যেতে পারে। হ্যাঁ, প্রবলেমটা যেহেতু একটু অন্যান্য প্রবলেমের সাথে একটু বড়, আমরা অল্টারনেটিভ প্রসেসটা এখানে নিয়ে আর ভাবলাম না। এখানে ভাবলে কিন্তু সময়টা আমাদের নষ্ট হবে। আর এই প্রসেসটা বুঝছো কি না? তো বুঝলে ঠিক আছে, অসুবিধা নেই, এভাবে কাজটা। তো এইভাবে চুজ করে করে আমি আসতে পারি। ভবিষ্যতে আমরা দেখবো সমাবেশ করে, অর্থাৎ চুজিং এর মাধ্যমে আমার বিন্যাস কীভাবে করা লাগে। আমরা আমাদের হাতে আরও প্রবলেম আছে, দেখি আর একটা প্রবলেম আজকে নেই আমি, এটা নেই, সময়ও অনেক চলে গেছে, আমরা মনে বেশি করতে পারবো না। আর বিন্যাসের তো অঙ্ক প্রায় শেষই হয়ে গেছে আমাদের, মানে সবগুলা সূত্রের অঙ্কই আমরা করছি। যে আমি এটা নেই, এখানে দেখাও যে এটা ভিন্ন টাইপের। দেখাও যে প্রথম n স্বাভাবিক বিজোড় সংখ্যার গুণফল ফ্যাক্টরিয়াল টুয়াইস n ডিভাইডেড 2 টু দি পাওয়ার n ইনটু ফ্যাক্টরিয়াল। প্রথম n স্বাভাবিক সংখ্যার গুণফল আমাকে দেখাইতে হবে, এটা হয়। তো এটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার। তো প্রথম n স্বাভাবিক সংখ্যা এখানে কিন্তু অনির্দিষ্ট, যে প্রথম n সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার প্রতীক কি? বিজোড় সংখ্যার প্রতীক হলো টুয়াইস n মাইনাস 1 আবার টুয়াইস n প্লাস 1, দুইটাই কিন্তু বিজোড় সংখ্যার প্রতীক। তো আমরা ইন জেনারেল এটাকে ইউজ করে থাকি, কারণ n এর ভ্যালুটা আমরা 1 থেকে নেওয়া শুরু করি আর কি। এটা আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য। 1 বসাইলে আসবে 1, 2 বসাইলে আসবে 3, এইভাবে এখান থেকে আমরা সবগুলি বিজোড় পাবো। আর এখান থেকে যদি পেতে চাই, তাহলে 1 পাওয়ার জন্য আমাকে n সমান 0 বসাইতে হবে। তাহলে আমরা যেহেতু মোস্ট ফ্যামিলিয়ার স্ট্রাকচার হচ্ছে টুয়াইস n মাইনাস 1, এটি আমরা নিলাম। তবে টুয়াইস n প্লাস 1 এটাও কিন্তু বিজোড় সংখ্যার প্রতীক। আমরা এটা দিয়ে কাজ করব, টুয়াইস n মাইনাস 1 দিয়ে। এর ভ্যালু আমরা স্বাভাবিক সংখ্যা যেহেতু বসাবো, তাহলে প্রথম n স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার গুণফলটা আমি লিখতেছি 1 3 5 আপ টু 2n মাইনাস 1। প্রথম n স্বাভাবিক বিজোড় সংখ্যা লেখা, n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল আমি এখানে লিখলাম।
তো আমার এইটাকে এখন নিয়ে যেতে হবে এই স্ট্রাকচারাল ফর্মে। তো এই স্ট্রাকচারাল ফর্মে কি কি আছে দেখো, আমরা ফ্যাক্টরিয়াল টুয়াইসের, আবার নিচে ফ্যাক্টরিয়াল এন আছে, টু টু দি পাওয়ার আছে, মানে আমার ফ্যাক্টরিয়াল নাম্বার সিস্টেমটাকে এখানে ট্যাগ করতে হবে। অর্থাৎ কীভাবে আমি ফ্যাক্টরিয়াল নাম্বার সিস্টেমটা এখানে ইন্ট্রোডিউস করতে পারি। তাহলে আমরা জানি ফ্যাক্টরিয়াল নাম্বার সিস্টেম আনতে গেলে যদি ফ্যাক্টরিয়াল 5 আমি আনতে চাই তাহলে 1 থেকে 5 সংখ্যাগুলির গুণফল লাগবে, অথবা 5 থেকে নিচের দিকে 4 3 2 1 পর্যন্ত আসতে হবে। তো এখানে আমরা দেখি যদি এই টার্গেটটা ফিল আপ করতে যাই ফ্যাক্টরিয়াল টুয়াইসেন, তাহলে আমার 1 থেকে ধারাবাহিক 2 3 4 5 6 ভাবে টুয়াইসেন পর্যন্ত নাম্বার লাগবে। আমার এখানে টুয়াইসেন পর্যন্ত নাই, আছে 2n - 1 পর্যন্ত। পাশাপাশি এখানে কিন্তু মিসিং আছে, জোড় সংখ্যাগুলি নাই। তাহলে আমি যদি এই জোড় সংখ্যাগুলি এখানে দিয়ে দিতে পারি তাহলে আমার এদের মিলিয়ে ফ্যাক্টরিয়াল টুয়াইসেন লেখা যাবে। তাহলে আমি এই কাজটা করি, 1 2 3 4 5 6 আপ টু 2n - 1 আর সর্বশেষ দিলাম টুয়াইসেন। তাহলে আমার ছিল n সংখ্যক বিজোড় সংখ্যা, প্রত্যেকটা বিজোড় সংখ্যার এগেইনস্টে একটা করে জোড় সংখ্যা দিছি। দাও 1 এর ডানে 2 দিছি একটা, 3 এর ডানে 4 দিছি দুইটা, 5 এর ডানে 6 দিছি তিনটা, এইভাবে টুয়াইসেন - 1 এর ডানে দিছি টুয়াইসেন। তাহলে n সংখ্যক জোড় সংখ্যা দিলাম। ছিল n সংখ্যক বিজোড় সংখ্যা, তার বিপরীতে দিলাম আমরা n সংখ্যক জোড় সংখ্যা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সবাই বুঝছে কিনা যে কতটা জোড় সংখ্যা আমরা দিলাম। যে আমার এই টুয়াইসেন কিন্তু জোড় সংখ্যার প্রতিনিধিত্ব করে। এখানে যদি তুমি 1 থেকে বসানো শুরু করো 2 4 6 এভাবে টুয়াইসেন পর্যন্ত n সংখ্যক জোড় সংখ্যা আমরা অতিরিক্ত দিলাম। তো এই অতিরিক্ত সংখ্যাগুলি দেওয়ার ফলে, এইগুলি দেওয়ার ফলে আমার দেখো কিন্তু এগুলি ইন করার ফলে আমার কিন্তু তার ব্যালেন্স নষ্ট হয়ে গেল। তাহলে এই ব্যালেন্সটা আমি এখন ঠিক করবো, অর্থাৎ যাদেরকে অতিরিক্ত দিছি তাদেরকে দিয়ে ভাগ করে দেবো, 2 4 6 আপ টু টুয়াইসেন দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এই কাজটা আমি করতেই পারি আমার টার্গেট ফিল আপ করতে। তাহলে এখন উপরেরটা হয়ে গেল ফ্যাক্টরিয়াল টুয়াইসেন, তাহলে আমার একটা টার্গেট ফিল আপ হয়ে গেল, এটা ফিল আপ হয়ে গেল। এখন নিচে আসো, এখন নিচে আসে একটা দুইটা তিনটা এইভাবে n সংখ্যক জোড় সংখ্যা। তাহলে n সংখ্যক জোড় সংখ্যার প্রত্যেকটাকে আমি টুয়াইস ইনটু আকারে লিখতে পারি, অর্থাৎ প্রত্যেকটা নাম্বারকে আবার দুইটা উৎপাদকের গুণফল হিসেবে লেখা যাবে। যে উৎপাদকগুলিতে 2 উৎপাদকটা আসবে কমন, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, প্রথমটাকে লিখতে পারি 1 × 2, পরটা লিখতে পারি 2 × 2, পরটা 2 × 3, এইভাবে লাস্টেরটা 2 × 1। তাহলে আমি দেখো ছিল n সংখ্যক জোড় সংখ্যা, তাদের প্রত্যেকটাকে দুইটা উৎপাদকের গুণফল আকারে লিখি। যে উৎপাদকগুলির মধ্যে 2 কিন্তু কমন, তোমার 2 এখানে কমন, প্রত্যেকটার মধ্যে 2 আছে। তাই এটাকে আমি একটু ঘুরেই লিখি, যে 2 × 1 লিখলাম, 2টা যেহেতু আগে লিখছি, 2 কিন্তু প্রত্যেকটার মধ্যে কমন আছে। তাহলে আমি দেখো এখন এই ছিল n সংখ্যক জোড় সংখ্যা, প্রত্যেকটাকে দুইটার গুণফল হিসেবে লিখলাম। তাহলে এখন আবার সংখ্যা হয়ে গেল টুয়াইস n সংখ্যক। এই টুয়াইস n সংখ্যক সংখ্যার মধ্যে আবার এই 2 আছে n সংখ্যক। তাহলে এই প্রত্যেকের সম্পর্ক যেহেতু গুণ, তাহলে একটা 2 এর সাথে আরেকটা 2 গুণ করলে রেজাল্ট হচ্ছে তোমার 2 স্কয়ার, আর একটা 2 গুণ করলে হচ্ছে 2 কিউব। এইভাবে যদি n সংখ্যক 2 গুণ করি ফলাফলটা যাবে 2 টু দি পাওয়ার n, ফ্যাক্টরিয়াল টুয়াইস n ডিভাইডেড। তাহলে আমার এই প্রত্যেকটা 2 মিলে গুণফল দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার n। বাকি রয়ে গেল কারা, এখানে 1 গুণ হিসেবে 2, গুণ হিসেবে 3, এইভাবে আপ টু গুণ হিসেবে n। তাহলে আমরা আগেই বলেছিলাম যে n সংখ্যক জোড় সংখ্যা আছে আমার। তাহলে n সংখ্যক জোড় সংখ্যা প্রত্যেকটাকে আমি 2 আকারে লিখছি। তাহলে 2 এর গুণফলটা মিলিয়ে নিলাম, বাকি রইল একটা দুইটা তিনটা ভাবে n সংখ্যক ধারাবাহিক সংখ্যা। তো n সংখ্যক ধারাবাহিক সংখ্যার গুণফল হলে আমি লিখতে পারি ফ্যাক্টরিয়াল n, 2 টু দি পাওয়ার n ইনটু ফ্যাক্টরিয়াল n। বুঝছি সবাই এই জায়গাটা? এই জায়গাটা হচ্ছে দেখো আমি 2 4 6 আপ টু টুয়াইস n আমার জোড় সংখ্যা আছে, প্রত্যেকটা জোড় সংখ্যাকে 2 ইনটু আকারে লিখছি। তাহলে জোড় সংখ্যা ছিল n সংখ্যক, এখন উৎপাদক চলে আসলো টুয়াইস n সংখ্যক। এই টুয়াইস n সংখ্যক উৎপাদকের মধ্যে 2 উৎপাদকটা আছে n বার। তো n সংখ্যক 2 এর গুণফল 2 টু দি পাওয়ার n, 10টা 2 এর গুণফল 2 টু দি পাওয়ার 10 হবে। তাহলে n সংখ্যক 2 এর গুণফল 2 টু দি পাওয়ার n। বাকি যারা রয়ে গেল 1 2 3 এভাবে n পর্যন্ত, যাদেরকে লেখা যাবে ফ্যাক্টরিয়াল n। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করলাম, এবং এই হিসাবটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হিসাব। সামনে আমরা হয়তো কোনো চ্যাপ্টারে এই ধরনের ক্যালকুলেশন পাবো, বিশেষ করে তুমি যখন ওই দ্বিপদীপবদ্ধ করতে যাবে সেকেন্ড পার্টে, তখন এটা কিন্তু তুমি পাবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিগত 4টি ক্লাসে গণনার যোজনবিধি
গুণনবিধি, ফ্যাক্টরিয়াল নাম্বার সিস্টেম, তারপর বিন্যাসের কনসেপশন নিলাম, সাথে সমাবেশটা ছোট্ট করে বুঝেছিলাম। আগামী দিনে আমরা সমাবেশ ভালো করে বুঝবো, বিস্তারিত বুঝবো। বিন্যাসের যে কয়টা সূত্র আমাদের সিলেবাসে আছে সবগুলি সূত্রের উপরে কিন্তু আমরা টুকটাক প্রবলেম সলভ করেছি। তো তোমরা যে কোনো রাইটারের বই থেকে সমস্যাগুলি সমাধান করো। বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে তো তুমি অসুবিধার সম্মুখীন হবে। যদি অসুবিধার সম্মুখীন হও তাহলে এই করোনাকালীন পরিস্থিতিতে আমাদের ক্লাস যখন চলবে অনলাইনে, তখন তুমি সেই সমস্যাটি আমার সামনে তুলে ধরতে পারো। আমি চেষ্টা করব সেটির গ্রহণযোগ্য সমাধান দিতে। যদি ইনস্ট্যান্ট সমাধান নাও দিতে পারি, পরবর্তীতে এই সমাধানটা আমি তোমাকে করে দেবো। অর্থাৎ এখানে ইনস্ট্যান্ট অনলাইনে বসে ক্লাস নেওয়াটা কিন্তু একেবারে এতটা স্মুথ না। তুমি হঠাৎ যদি একটা প্রবলেম আমাকে দাও, কঠিন প্রবলেম দাও, আমার হয়তো এটি নিয়ে চিন্তা করতে হবে, সময় যাবে, সময়টা লস হবে। যদি জটিল সমস্যা হয় আমাকে দিয়ে রাখবা, আমি এটা সলভ করবো। তারপরেও তোমার যে কোনো সমস্যা তুমি এখানে উত্থাপন করতে পারো। আমি বুঝবো যে এটি আসলে বেশি সময় নেবে কিনা। যদি বেশি সময় নেয় তাহলে হয়তো আমি বলবো যে এটি তোমাকে পরে সলভ করে দেবো। আর যদি দেখি যে বেশি সময় নেবে না, আমার আয়ত্তের মধ্যে আছে, আমি সমাধান করে দেবো। সব আমি সমাধান করে ফেলতে পারবো, এই দক্ষতা বা এই জ্ঞান আমার কিন্তু নাই। অর্থাৎ আমরা এখানে জাস্ট ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করি। এখন শিক্ষকের সংজ্ঞা কিন্তু নতুন করে দেওয়া হচ্ছে। যা আগে ছিল একমুখী, যে শিক্ষক বলবে আর শিক্ষার্থী শুনবে, এখন কিন্তু এর মধ্যে আমরা নাই। এখন কিন্তু আমরা সবাই সহযোগী হিসেবে কাজ করি। মানে যারা শিক্ষার্থী তার মধ্যে আমার চাইতে অনেক 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 মেধাবী লোক থাকতে পারে। সে হয়তো সিস্টেমের কারণে আমার সামনে শিখতে আসছে। তো এই জন্যই বলা হচ্ছে যে শিখায় তাকে আমি সহযোগিতা করব, বা তাকে আমি মনিটর করবো যে সে শিখতেছে কিনা। তারা তো জ্ঞান বেশি আছে কিন্তু সে কনসেন্ট্রেট না। তাই এগুলি আলোচনা। তো আমি যেটি বলতেছিলাম যে বিভিন্ন রাইটারের বই থেকে তোমরা প্রবলেম সলভ করো। আর যদি সমস্যায় পড়ো আমার সাথে যোগাযোগ করো। ইভেন তুমি আবার ফোনেও আমার সাথে যোগাযোগ করতে পারো। ফোন দিয়েও তুমি সমস্যার সমাধান নিতে পারো। তো আমার বিশ্বাস আমাকে ফোন তোমাদের দিতে হবে না, যার জন্য আমি নাম্বারটা এখানে লিখতেছি না। দিতে হবে না, কারণ তুমি তোমার সমস্যাটি আগে তোমার কাছের বন্ধুর সাথে আলাপ করো। হয়তো দেখবা যে সে তোমাকে সমাধান দিয়ে দিচ্ছে। এমনও থাকতে পারে যে আমার চাইতে ভালো এটা সমাবেশ বুঝে, সে তোমাকে সমাধানটা দিতে হবে। তাহলে আমার বদলে বন্ধু যদি ভালো বুঝে তাহলে আমার কাছে আসার দরকার কি? এটি আসলে মানে সিস্টেম, আমার এডুকেশন সিস্টেমের এটি একটি অংশ। তোমার বন্ধুটি হয়তো সবার কাছে অ্যাভেলেবল না, সে মেধাবী, কিন্তু সবাইকে এটি বোঝানোর মতো পরিস্থিতিতে সে নাই। আমরা মোরারিচাঁদ কলেজে গণিত বিভাগে 12 জন শিক্ষক রয়েছি। প্রত্যেকেই অত্যন্ত উদার এবং প্রত্যেকেই কর্মঠ এবং প্রত্যেকেই আমরা ক্লাস দিই। তুমি ব্যক্তিগত যোগাযোগ কারো কাছের সাথে থাকলে ওনার কাছ থেকে সমাধান নিতে পারো এবং সবাই এগুলি সমাধান করে দিতে পারবে। তো যেহেতু আমরা 12 জন শিক্ষক এখানে সবার কাছে মানে ওপেন, অর্থাৎ তুমি সবার কাছে পৌঁছতে পারো, অ্যাভেলেবল আমরা। এই জন্যই শিক্ষকের কাছে আসা, শিক্ষা প্রতিষ্ঠানে আসা এবং একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয়। যদি এমন হয়তো যে না আমার বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েও তো কেউ মেধাবী হতে পারে, তাহলে বিদ্যালয়ে বা প্রতিষ্ঠান থাকার দরকার কি? প্রতিষ্ঠান থাকার দরকার হলেই আমরা শুধু পড়ালেখাই শিখবো না, অনেক নিয়মকানুন শিখবো, আচার আচরণ শিখবো। অর্থাৎ আমার আচরণের পরিবর্তনটাই হচ্ছে শিক্ষা, যেটা বাসায় বসে আসলে হয় না, এটা গ্রেটার রেঞ্জে যাওয়া লাগে। যাই হোক, এই আলোচনাগুলি আসলে এখন করার এত সময় নেই। তো তোমরা প্রবলেম সলভ করো, বন্ধুর সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে সমস্যাটি সমাধান করার চেষ্টা করো। আর যদি একান্তই মনে করো আমার সাথে যোগাযোগ করার দরকার আছে, যোগাযোগ করবে। আমি কিন্তু এটা ভালোভাবে নিব, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যেটা গুরুত্বপূর্ণ এটি যে আমরা দেখো এই টুলসগুলি, এগুলি প্রত্যেকটা যে একটা টুলস সমস্যার সমাধান করার। এই টুলসগুলি সরাসরি প্রয়োগ করে একটি সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে, বিষয়টি কিন্তু এমন না। এই টুলসটা ইউজ করতে হবে তোমার একটা চিন্তার ভিতরে। অর্থাৎ তুমি একটি প্রবলেম সলভ করতে গিয়ে হয়তো এটি খণ্ডিত আকারে তোমার কাজে লাগবে। মনে হতে পারে একটা প্রবলেম সলভ করতে গিয়ে সবগুলাই তোমার কাজে লাগতে পারে। অর্থাৎ কোনো একটি টুলস দিয়ে পুরো সমস্যাটি সমাধান হবে এমন বিষয় কিন্তু সিকিউ অংশে বা সৃজনশীল অংশে ঘটবে না। এমসিকিউতে যেহেতু সময় কম, ওইখানে হয়তো তুমি একটা টুলস ব্যবহার করে তার উত্তরটা পেয়ে যেতে পারো, কিন্তু সিকিউ অংশে এমনটি ঘটবে না এবং এটি প্রত্যাশা করা উচিত না। কারণ সৃজনশীল প্রশ্নটা হলো এমন
যে সেই প্রশ্নটি একেবারেই মৌলিক, অর্থাৎ এই প্রশ্ন আমি এর আগে কোথাও দেখিনি। আমরা অনেকেই এটা চিন্তা করে থাকি শিক্ষার্থী হিসেবে বা গার্ডিয়ান হিসেবে, যে হাজার হাজার অঙ্ক চর্চা করলে বা বাজারে যে সমস্ত পাঠ্যপুস্তক রয়েছে, বিভিন্ন গাইড রয়েছে, এগুলিতে বিভিন্ন সৃজনশীল প্রশ্নের মডেল দেওয়া আছে, এগুলি চর্চা করলে বোধহয় তার সৃজনশীলতা বেড়ে যায়। বিষয়টি আসলে এমন না। সৃজনশীলতা কিন্তু এইভাবে বাড়ানো যায় না। সৃজনশীলতা আসলে এটা মানে স্বতঃস্ফূর্তভাবে তোমার ভিতর থেকে বের হয়। তুমি চর্চা করে সৃজনশীলতা বাড়াবে এমনটি আসলে ঘটে না। তুমি তোমার সিলেবাসের সবগুলি বিষয়বস্তু যদি পুঙ্খানুপুঙ্খ পড়ে থাকো, ব্যাখ্যা বিশ্লেষণ জেনে থাকো, তাহলে পরীক্ষার হলে যে প্রশ্নটি আসবে সেটি তুমি মোকাবেলা করতে পারবে। অর্থাৎ প্রশ্নটি এমনভাবে তৈরি করা হয় যে এটি একেবারেই মৌলিক, আর অন্য কোনো পুস্তকে তো নাই। ইভেন কোনো একটি পুস্তকে একটা সৃজনশীল প্রশ্নের আদলে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে সেটিও কিন্তু না। এখন তোমরা হয়তো ডিবেট করবে যে না, পরীক্ষায় তো এমন প্রশ্ন পাওয়া যায়। তো এটি আসলে ব্যতিক্রম, এটি নিয়মের ব্যত্যয়। প্রশ্ন আসলে এইভাবে করা উচিত না। সৃজনশীল প্রশ্ন হবে একেবারেই মৌলিক, সিলেবাসের সাথে সম্পর্ক রেখে আমি একটা স্ট্যাম্প নিব, যে স্ট্যাম্পটি আর কোথাও কোনো বইতে নাই বা এর আদলেও কোথাও এটি নাই। তাইলে তুমি যদি এই পরীক্ষার হলে তোমার সমস্ত ওই থিওরিটিক্যাল নলেজ দিয়ে যাও, তাহলে এই প্রশ্নটি তুমি অবশ্যই মোকাবেলা করতে পারবে। 100% না বলো, তুমি 40%, 60%, 80% পারবা। অর্থাৎ সবাই 80% পারবে তা কিন্তু না, সবাই 100% পারবে তা না, কিন্তু আবার কেউ ফেলও করবে না। সৃজনশীল প্রশ্নটি কিন্তু করা এত সহজ না। আমরা বিশেষ করে যারা শিক্ষাদান কাজে জড়িত আছে, আমাদেরকে প্রশিক্ষণের বেলায় বলা হয়েছিল যে আপনারা সৃজনশীল প্রশ্ন করবেন, যে বিধিবিধান আছে, নিয়মকানুন আছে, এগুলি মেনে করবেন। যদি কেউ এই নিয়মগুলি মেনে প্রশ্নটা করে, তাইলে তার এই প্রশ্নটি আর কোথাও থাকবার কথা না। হয়তো দুইজনের কনসেপশন বা দুইজনের চিন্তাভাবনা হয়তো কোয়েনসাইড করতে পারে। তো কোয়েনসাইড করলে হয়তো দেখা যাবে যে আমার থিঙ্কিং আর আরেকজনের থিঙ্কিং সেম হয়ে গেছে, প্রশ্ন দুইটা সেম হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রেও দেখবা যে প্রশ্নের থিম হয়তো সেম, কিন্তু ডাটা আবার সেম থাকবে না। আবার কোনো গাইড থেকে একটা সৃজনশীল প্রশ্নের ডাটাগুলি চেঞ্জ করে আমি দিয়ে দিলাম, এটা সৃজনশীল হইল না, এগুলি সৃজনশীলতা না, এটি মৌলিক হইল না। পরীক্ষা হলে আসলে এমন প্রশ্নই হওয়া উচিত যেটা আসলে মৌলিক হবে, এবং নিয়মকানুন মেনে প্রশ্ন করা হলে অবশ্যই অবশ্যই শিক্ষার্থীরা আসলে ক্ষতিগ্রস্ত হবে না। এখন এমন দেখা যায় যে সবাই A+ পাচ্ছে, তো সবার কি আসলে A+ পাওয়ার ক্যাপাসিটি আছে? তাহলে আমি বাছাই করবো কীভাবে যে কে বেশি মেধাবী, কে তার চেয়ে একটু কম মেধাবী? সবাই যদি A+ পায় তাহলে তো সবাই সমান মেধাবী। তো যাই হোক, এই সমস্ত কথা আসলে শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য। তোমাদেরকে বলছি এই জন্য, তোমরা যেহেতু একটা র্যাঙ্কিং কলেজের স্টুডেন্ট এবং এই অত্র অঞ্চলের কি সারা বাংলাদেশের মধ্যেই একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান হচ্ছে মুরারই চাঁদ কলেজ। তো এখানে তোমরা পড়তে আসছো, অবশ্যই একটা আশা আছে, স্বপ্ন আছে। কাজেই বাংলাদেশের যে গড় শিক্ষা ব্যবস্থা, তার সাথে কিন্তু MC কলেজের শিক্ষা ব্যবস্থার একটা ফারাক রয়েছে। তো আমরা এখান থেকে বেশি নিতে পারবো বলেই এখানে আসি। পাশাপাশি আমরা পাশ করে যাওয়ার পর ভর্তি যুদ্ধে তোমাদেরকে নামতে হবে। তো ভর্তি যুদ্ধে তারাই জয়ী হবে যারা আসলে বেশি জানে। আর আমি আমার প্রতিষ্ঠানের 20 জন যদি উচ্চশিক্ষার স্টুডেন্ট নিতে চাই, প্রশ্নটা যদি এমন করি যে এটা সবাই পারে, তাহলে আমি কাকে নেব? তাহলে আমাকে বাছাই করতে গেলে প্রশ্নটি এমন করতে হবে এটি যেন সবাই না পারে। তো তোমরা হচ্ছে সেই দলে যে তোমরা পারবা, তোমাদের ক্যাপাসিটি আছে। এই জন্য আমরা একটু ভিন্নভাবে পড়াইও বা ভিন্নভাবে প্রশ্নটাও করি। একটা সৃজনশীল প্রশ্ন করতে গিয়ে অনেক সময় দিতে হয়। আমি বসলাম এখন আর 2 ঘন্টা একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করে ফেললাম, বিষয়টা কিন্তু এমন না। এটার পেছনে সময় দিতে হয়, বিধি আইন এগুলি মানতে হয়, কোনো শিকনফল যাতে রিপিট না হয়, আবার ম্যাক্সিমাম শিকনফল যাতে নিয়ে আসতে পারি, যাতে মিনিমাম 4টি স্টেপ থাকে এবং 4টি স্টেপে ভিন্ন ভিন্ন কাজ থাকে, এগুলি অনেক বিষয় আর কি। এইগুলি করতে গিয়ে এখন তুমি বলবা যে আপনি 7 দিনে একটা প্রশ্ন করলেন, আমি ওইখানে 20 মিনিটে এটির উত্তর কীভাবে দিতে পারবো? হ্যাঁ, এটিও আমাদের এক্সারসাইজ করা হয়। আমি স্ট্যাম্পটি করলাম 7 দিনে, ঠিক আছে, এটাকে ঠিকঠাক করার জন্য বিধিবিধান মেনে। কিন্তু যখন উত্তর আসবে তখন দেখা যাবে আসলে যে কেউ বললেই এটা তার হয়তো তার পদ্ধতিতে একটা উত্তর বের হয়ে আসবে। সে হয়তো একটা প্রসেস মেনটেন করবে, যে প্রসেসটা হয়তো আমি নিজেও চিন্তা করি নাই। আমার চিন্তা করা উচিত ছিল যে কতভাবে উত্তর আসতে পারে।
যে যতভাবে উত্তর আসতে পারে সবগুলি দিয়ে আমি উত্তর দিয়ে দেখবো যে বিধিবিধানগুলো মানা হয়েছে কিনা। কিন্তু তুমি যখন স্ট্যাম্পটা পাবে তুমি তোমার নিজস্ব একটা পদ্ধতি তারপরে ফেলতে পারবে, যেটি হচ্ছে সৃজনশীলতা। এটি আসলে চর্চা করা হয় না। যখন প্রবলেম তোমার সামনে আসবে, এই প্রবলেমটা হবে একেবারেই নতুন, একেবারেই মৌলিক, যে সমস্যাটি তুমি এর আগে আর মোকাবেলা করো নাই, তবে তোমার বিভিন্ন অস্ত্র আছে হাতে, এগুলিতে তুমি মোকাবেলা করবে। তো একটি সৃজনশীল প্রশ্ন আসলে এত সহজ হয় না। আমি হয়তো শিক্ষক হিসেবে আজকে করতে পারলাম না, কিন্তু আমি 1 মাস পরে হয়তো করতে পারবো, 1 মাস করতে পারলাম না, হয়তো 1 বছর করে করতে পারবো। এইভাবে কিন্তু আমরা উৎকর্ষ সাধন করতে পারি। তো যাই হোক, আমরা এই মনোরিজাত কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস চালাচ্ছি। এখানে আমাদের শিক্ষা দিতে গিয়ে হয়তো কোনো ভুল ত্রুটি অনেক সময় হয়, যান্ত্রিক গণ্ডগোল আছে, আমরা হয়তো অনেক সময় স্লিপ অফ পেন মিস্টেক হয়ে যায়, বা আমি চিন্তা করতে গিয়ে হয়তো মিস্টেক করতে পারি। এই ছোটোখাটো ভুল ত্রুটিগুলি তোমরা সমালোচনা না করে এগুলি একটু উদার দৃষ্টিতে দেখবে। সব শিক্ষক সমানভাবে পড়াবেন না। এই অনলাইন ক্লাসে এখানে এসে আসলে শিক্ষার্থী সামনে দেয়, অথচ ক্লাস নিতে হচ্ছে, এটি কিন্তু একটি ভিন্ন ধরনের অনুভূতি, ভিন্ন ধরনের একটি চিন্তা ভাবনা থাকে, এটি কাল্পনিক হয়ে যায় আসলে। যদিও পার্টিসিপেট তোমরা করতেছো এই অডিও ভিডিও মাধ্যমে, তারপরেও কিন্তু এটি একটি সাধারণ ক্লাসের ব্যতিক্রম। এই জন্য যখন একজন পড়াবেন, তার পড়ানোর ভঙ্গি বা পড়াইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়, এগুলি তোমরা সমালোচনা না করে তোমরা একটু উদার দৃষ্টিতে দেখো, এবং আমরা যেহেতু আন্তরিক, তোমরা আন্তরিক হও। আর যদি সমালোচনা করতেই হয়, তাহলে অবশ্যই তুমি এমনভাবে সমালোচনা করো যাতে যার সমালোচনা করতেছো উনি বেনিফিটেড হয়, উনি যেন আঘাতপ্রাপ্ত না হয়। আঘাত দিয়ে কাউকে কথা বলবে না এই মুহূর্তে। যাই হোক, অনেক কথা বললাম, আজকে আমাদের অধিবেশন এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অধিবেশন শেষ করছি।